গত পর্বে আমরা জেনেছি বহু বছর পর কলকাতায় এসেছে তুতুল। এই পর্বে আমরা জানব মামুন নতুনভাবে আবিষ্কার করলেন নিজেকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওরা চেঁচিয়ে চেঁচিয়ে গাইছে, সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, লোকে যত বলে তারও চেয়ে খাঁটি আমার বাংলাদেশের মাটি। ৫-৭টি তরুণ কণ্ঠ ধূপধাপ পায়ের আওয়াজ করে তাল দিচ্ছে তারা। কেউ কেউ নাচছেও বোধ হয়। কে কী ভাববে তা নিয়ে ওদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। এবারের অন্য ভাড়াটেরা এর মধ্যে অনেকেই শুয়ে পড়েছে বাতি নিবিয়ে। তারা এই গানের হুল্লোড় শুনে চমকে উঠবে, বিরক্ত হবে, কিন্তু মুখ ফুটে কেউ প্রতিবাদ করবে না অবশ্য। দোতলায় এসে ওদের গান থামল, তারপর বন্ধ দরজার গায়ে চাপড় পড়ল। প্রথমে একটি নরম হাতে, একটু পরই একসঙ্গে কয়েকজন দরজা ঠেলতে ঠেলতে স্লোগান দিল, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব, জেলের তালা ভাঙব। মামুন আলো জেলে রেখেই শুয়ে পড়েছিলেন। উঠে এসে ছিটকিনি খুলে কাষ্ঠ হাসি দিয়ে বললেন, কিরে, এই ঘরটাকেও তোরা জেলখানা মনে করেছিস নাকি? মামুনের কথা কেউ শুনল না। মঞ্জু একটা মস্ত বড় রাজভোগ জোর করে তার মুখে ঠেসে দিয়ে হাসতে হাসতে বলল, এই তোমার দাড়ি ঘষের মিষ্টি। হঠাৎ যেন ঘরখানা ভরে গেল প্রাণচাঞ্চল্যে। 3টি তরুণী আর 5জন যুবক, তারা যে যেখানে পারল বসে পড়ল। কথা বলতে লাগলো 2-3 জন একসঙ্গে। সাদা দেয়ালগুলোতে কোনো ছবি নেই, কিন্তু ওদের পোশাকের রঙে ঝলমল করে উঠল পরিবেশ। গত 4-5 দিন ধরে এরকমই চলছে। যখন তখন এসে পড়ছে এক একটি দল, শুরু হচ্ছে আড্ডা। সেই সঙ্গে হাসি, অকারণে উচ্ছ্বসিত হাসি, যেন কথার চেয়ে হাসিটাই আসল। রাত 1:30-2টোর আগে আড্ডা ভাঙে না। এরপর অনেকে পায়ে হেঁটে বাড়ি ফেরে। কলকাতার রাত থেকে হঠাৎ যেন সব আতঙ্ক মুছে গেছে। নকশালদের খুনোখুনিও বন্ধ। হলুদ সিল্কের শাড়ির ওপর একটা কমলা রঙের সোয়েটার পরেছে মঞ্জু। এই 2টি রঙেই যেন তার রূপ সবচেয়ে ভালো খোলে। মঞ্জুর সঙ্গে অন্য 2টি মেয়ের মধ্যে একজন তাহমিনা, ব্যারিস্টার মতিউর রহমানের কন্যা। তার সাজ বেশ উগ্র, ঠোঁটে চড়া লিপস্টিক, অতি সূক্ষ্ম ভুরু। এই শীতেও তার গায়ে সোয়েটার বা আলোয়ান নেই। অবশ্য সে হল্যান্ড থেকে সদ্য এসেছে। অন্য মেয়েটিকে মামুন ঠিক চিনতে পারছেন না। ছেলেদের মধ্যে রয়েছে মেহবুব, আপেল, পলাশ, সাত্তার, শওকাতরা। খাটের তলা থেকে হারমোনিয়ামটা টেনে পলাশ বাজাতে শুরু করে দিল, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। মামুন গান ভালোবাসেন, কিন্তু এক এক সময় গানটাও তার কাছে অত্যাচার বলে মনে হয়। তিনি বিরক্তভাবে ভাবলেন, আবার এত রাত্রে গান। মঞ্জু বলল, আরও অনেক মিষ্টি রয়ে গেছে, কে কে খাবে? মামুন মামা, তুমি আর একটা খাও, তুমি এত দাড়ি ঘষের মিষ্টির গল্প বলতে অনেক খুঁজে আনা হয়েছে। মামুন মাথা ঝাঁকাতে ঝাঁকাতে না না বলতে লাগলেন। মঞ্জু তার হাতে রস গড়ানো রাজভোগটা গুঁজে দিল পলাশের মুখে। পলাশের 2 হাত হারমোনিয়ামে, সে বাধা দিতে পারল না। অন্যরা একটা উদ্দাম হাসির ঝড় তুলল। এই আড্ডায়, হাসিতে, গানে সুর মেলাতে পারছেন না মামুন। এদের সঙ্গে তার বয়সের অনেক তফাৎ তো বটেই, তাছাড়াও আজ সারাদিন ধরেই তার বুকটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই রকমই হয়, কোনো কিছুর জন্য যদি তীব্র প্রতীক্ষা থাকে, দিনের পর দিন যার জন্য প্রবল অনিশ্চয়তা কুরে কুরে খায়, তারপর সেটা পাওয়া হয়ে গেলেও যেন ঠিক সেরকম আনন্দ হয় না। এত ভয়, উৎকণ্ঠা ও বিপদের বিষাদের পর স্বাধীনতা এলো। মামুন খুশি হয়েছেন ঠিকই, তবু মাঝে মাঝে মন খারাপও লাগছে কেন। জয়ের আনন্দের সঙ্গে সঙ্গে বিচ্ছেদের বিষণ্ণতা তো লেগে থাকবেই। এই যুদ্ধে যারা প্রাণ দিয়েছে, যারা চিরকালের মতন হারিয়ে গেছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেছেন মামুন অনেকবার। কিন্তু সেই জন্যই কি তার বুকে পাষাণ ভার চেপে আছে? শওকত জিজ্ঞেস করল, কবে ঢাকায় ফিরবেন মামুন ভাই? উত্তর দেবার আগে মামুন তীব্র চোখে একবার মঞ্জুর দিকে তাকালেন। এই প্রশ্নটা সবচেয়ে প্রথমে মনে আসা উচিত ছিল মঞ্জুর, কিন্তু সে ঢাকা ফেরার ব্যাপারে একবারও উচ্চবাচ্য করেনি। এজন্য মঞ্জুর ওপর বেশ বিরক্ত হয়েছেন মামুন। মঞ্জুর স্বামী বাবুল চৌধুরীর সঠিক কোনো খবর আজও পাওয়া যায়নি। হারিয়ে যাওয়া 30 লক্ষ বাঙালির মধ্যে সেও আছে কি না তাও কেউ জানে না। তবু সে সম্পর্কে মঞ্জুর কোনো উদ্বেগ নেই। দেশ স্বাধীন হয়েছে বলে কি মেয়েরাও সব স্বাধীন হয়ে যা ইচ্ছে করবে?
ধেই ধেই করে এখানে সেখানে অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়াবে? মামুন উত্তর দেবার আগেই আরেকজন বলল, দাঁড়াও, আর কয়েকটা দিন যাক, অস্থায়ী বাংলাদেশ সরকারই তো এখনও ঢাকায় যায়নি। কুত্তার বাচ্চা রাজাকাররা এখনও নাকি এদিক সেদিকে লড়াই চালিয়ে যাচ্ছে। শওকত বলল, না, গেছে। বাংলাদেশ সরকার আজ বিকাল থেকে ঢাকায় ফাংশন করছে। আজ দুপুরেই আমি এয়ারপোর্টে তাজউদ্দিন সাহেবদের সি অফ করে এসেছি। মেহবুব বলল, ঢাকার আশেপাশে এখনও গোলমাল চলছে ঠিকই। মুক্তিযুদ্ধের পোলাপানদের হাতে এলএমজি স্টেন গান। আজ এখানকার দু একটা পেপারে কাদের সিদ্দিকীর গ্রেফতারের খবর পড়েছ? মামুন শিউরে উঠে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, টাঙ্গাইলের কাদের সিদ্দিকী গ্রেফতার হয়েছে নাকি? কেন? মেহবুব বলল, গ্রেফতার হয়নি এখনও, কিন্তু বাংলাদেশ সরকার তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান আর্মিকে। ঢাকার পল্টন ময়দানে কাদের সিদ্দিকী হাজার হাজার লোকের সামনে 4 জন লোককে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরে শাস্তি দিয়েছে। সে কথা শোনেননি? ল অ্যান্ড অর্ডার যদি সে নিজের হাতে নিতে চায়। মামুন বললেন, মুক্তিযুদ্ধের অত বড় একজন বীর কাদের সিদ্দিকীকে যদি ইন্ডিয়ান আর্মি অ্যারেস্ট করে, তাহলে সাধারণ মানুষ আবার ক্ষেপে যাবে না? ইন্ডিয়ান আর্মির ওপরেই ক্ষেপে যাবে। মেহবুব বলল, সারা দেশে এখন অরাজকতা। শেখ সাহেব যদি না আসেন, তাহলে আর একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে। গেরিলারা যদি বিনা বিচারে যাকে তাকে ধরে মারতে শুরু করে। মঞ্জু বলল, তোমরা আবার ওইসব কথা শুরু করলে, এখন থামো তো। তাহমিনা বলল, গান হোক, গান হোক। এত কষ্টে স্বাধীনতা পাওয়া গেল, তা নিয়ে আনন্দও করতে জানো না, এর মধ্যেই উল্টো সুর গাইতে শুরু করলে। মঞ্জু বলল, কে কে চা খাবে? আমি চায়ের পানি বসাবো। হার্টের অসুখের পর মামুন চা পান কমিয়ে দিয়েছেন, তবু তিনি এখন বললেন, আমার 1 কাপ দিস মঞ্জু। মঞ্জুর ছেলে সুখু এখন জাস্টিস মাসুদ সাহেবদের বাড়িতেই থাকে। হেনা কৃষ্ণনগরের এক ক্যাম্পে নার্সের কাজ শুরু করেছিল। আগামীকাল তার ফেরার কথা। মঞ্জু প্রত্যেক সন্ধেবেলা কোনো না কোনো বিজয় উৎসবে গান গেয়ে আসছে। মঞ্চে বসে হাজার মানুষের হাততালি শোনার নেশা পেয়ে বসেছে তাকে। কয়েকদিন আগে তার গানের একটা রেকর্ডও বেরিয়েছে HMV থেকে। কলকাতার বড় বড় কাগজে ছাপা হয়েছে তার ছবি। পলাশ আবার হারমোনিয়ামে সুর ধরল। যাহ, সত্যিই পাকিস্তান ভেঙে গেল। এই চিন্তাটা কিছুতেই মন থেকে তাড়াতে পারছেন না মামুন। তিনি তো এই 9 মাস মনে প্রাণে বাংলাদেশের স্বাধীনতা চাইছিলেনই। তবু কেন এই নৈরাশ্য? পশ্চিম পাকিস্তানিদের অন্যায় শোষণ, সামরিক বাহিনীর বীভৎস অত্যাচার, বাঙালি মুসলমানদের একেবারে পঙ্গু করে দেবার চেষ্টা, এসব তো মামুন নিজের চোখেই দেখেছেন। মরিয়া হয়েই পূর্ব পাকিস্তানের মানুষ বিশেষ প্রস্তুতি না নিয়ে মুক্তি সংগ্রামে নেমে পড়েছিল। তবু তার ধারণা ছিল পাকিস্তানি শাসকরা একসময় ভুল বুঝতে পারবে। ভুট্টোর পরামর্শে কর্ণপাত না করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শেখ মুজিবের হাতে প্রধানমন্ত্রিত্ব দেবেন, পাকিস্তান বাঁচবে। শেষ মুহূর্তেও ওরা সেই ভুল স্বীকার না করে পাকিস্তান ভাঙতেও রাজি হয়ে গেল। এখনকার ছেলে ছোকরারা বুঝবে না, একসময় কত স্বপ্ন, কত স্বাদ নিয়ে গড়া হয়েছিল এই পাকিস্তান। এর জন্য কত অশ্রু, কত রক্ত বিসর্জন দিতে হয়েছে। সিঁড়িতে ধূপধাপ শব্দ করতে করতে আবার উঠে এলো একটি দল। তাদের মধ্যে সাখওয়াত হোসেনকে দেখে মামুন বেশ চমকে উঠলেন। হোটেল টাইকুন ও দিনকাল পত্রিকার মালিক এই হোসেন সাহেবের সঙ্গে মামুনের কলকাতা শহরে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে কয়েকবার। মামুন শুকনো ভদ্রতা রক্ষা করেছেন মাত্র। এর সঙ্গে আর পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। হোসেন সাহেবকে তিনি কোনোদিন তার বাসায় আসতে বলেননি, তবু তিনি এখানে চলে এলেন কি করে? তাহমিনা হাততালি দিয়ে বলে উঠল, ঠিক টানে টানে চলে এসেছে। ওরে নাসিম, বলেছিলাম না, ডোন্ট গেট নার্ভাস, তুই হারাবি না। দুদিকে কান পর্যন্ত হাসি ছড়িয়ে হোসেন সাহেব বললেন, হারাবে কেন? তোমাদের সাথে আছে, এই নাও, তোমাদের সকলের জন্য বিরিয়ানি এনেছি সিরাজ থেকে, আর কিছু কাবাব। মুরগ মাসাল্লাম শেষ হয়ে গেছে, ওরা ভালো বানায়। হোসেন সাহেবের এক সঙ্গীর হাতে 3-4খানা বিরাট খাবারের প্যাকেট। ঘি ও মাংসের গন্ধে ঘরের বাতাস থেকে গান মুছে গেল। এমন দিনে সকলকেই খাতির করতে হয়। মামুন নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম, বসেন বসেন। হোসেন সাহেব মামুনকে জড়িয়ে ধরে বললেন, আলাইকুম আসসালাম হক সাহেব, স্বাধীন স্বাধীন, আমরা একটা স্বাধীন নেশন। আপনার কথাই সত্যি হইল, ইন্ডিয়াই আমাগো প্রকৃত বন্ধু। হারামজাদা পাকিস্তানিরা এমন শিক্ষা পাইছে যে এখন ঘা শুকাইতে 1 জেনারেশন লাগবে। চেয়ারটাতে গ্যাঁট হয়ে বসে তিনি সোনার সিগারেট কেস খুলে প্রথমে নিজে একটি তুললেন,
তারপর সেটা বন্ধ করে পকেটে ভরতে গিয়েও কি মনে করে আবার এগিয়ে দিলেন মামুনের দিকে। মঞ্জু সঙ্গে সঙ্গে বলে উঠল, না মামুন মামাকে দেবেন না, ওর সিগারেট বন্ধ। হোসেন সাহেব বললেন, আরে আইজ একটা খাইলে কোনো ক্ষতি নাই। গত কয়েকদিন ধরে মামুন মঞ্জুকে লুকিয়ে আবার সিগারেট টানতে শুরু করেছেন। এখনও সংযম রাখতে পারলেন না, তুলে নিলেন একটা। হোসেন সাহেব যেখানে উপস্থিত থাকেন সেখানে তিনিই বক্তা। সিগারেটে বড় টান দিয়ে তিনি বললেন, আমি সারেন্ডারের খবরটা কোথায় পেলাম জানেন? দিল্লিতে। আজমির শরীফ হয়ে আমি আগ্রা, লখনৌ, দিল্লি ঘুরে আসলাম। ওহ, ইন্ডিয়া কি বিরাট কান্ট্রি, কত ভ্যারাইটি। এখানে মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, কত রকম মানুষ, সবাই মিলামিশা আছে। আর ম্যাডাম ইন্দিরা গান্ধী গ্রেট লেডি, সারা দুনিয়ায় এমন মহান লেডি আর নাই, বুঝলেন? 16 বিকালে আমি দিল্লিতে। সারেন্ডারের খবর শোনার পর বুকখান 10 হাত হইয়া গেল। আর পাকিস্তানের 2nd ক্লাস সিটিজেন না, স্বাধীন বাংলার 1st ক্লাস সিটিজেন ম্যাডাম ইন্দিরা গান্ধীরে স্বচক্ষে দেখলাম, বুঝলেন? দিল্লির পার্লামেন্টের সামনে। বড় ঘরের মেয়ে, তা দেখলেই বোঝা যায়। কই তোমরা বিরিয়ানি খাও, এখনও গরম আছে। শওকত একসময় হোসেন সাহেবের পত্রিকা অফিসে চাকরি করত। কোনোদিন ওর সামনে চোখ তুলে কথা বলেনি, কিন্তু এই কমাসেই সে যেন অনেক বদলে গেছে। সে রীতিমতো ইয়ার্কির সুরে বলল, আপনি বাংলাদেশের 1ম শ্রেণীর নাগরিক বললেন কেন? স্বাধীন বাংলাতেও কি 1ম শ্রেণী 2য় শ্রেণীর নাগরিক থাকবে নাকি? হোসেন সাহেব বললেন, ওটা কথার কথা, বাংলাদেশে আমরা সবাই 1st ক্লাস। কি কও? আচ্ছা, ইচ্ছা করলে আমরা এখন ইন্ডিয়ারও সিটিজেনশিপ নিতে পারি না? ইন্দিরা গান্ধীরে ঠিক মতন বুঝাইলে উনি রাজি হবেন মনে হয়। ইন্ডিয়া একসময় আমার অনেক প্রপার্টি ছিল জানো। পার্ক সার্কাসে আমি একটা বাড়ি এক্সচেঞ্জ করছিলাম। সেই বাড়িটা আজ সকালে একবার দেখতে গেলাম। কি সুন্দর চক মিলানো বাড়ি, আম গাছ 2টা এখনও আছে। এক হিন্দু উকিল সেই বাড়ি নিয়েছে। ঢাকায় পুরানো পল্টনে আমার একখানা বাড়ির বিনিময়, কিন্তু কলকাতায় সেই বাড়ির দাম এখন ভারতীয় টাকায় 9 লাখ। ক্যান ইউ ইমাজিন? সেই বাড়িখান যদি ফেরত পাইতাম এখন। শওকত একই রকম লঘু সুরে জিজ্ঞেস করল, আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ চান? বাংলাদেশ ছেড়ে দেবেন? আপনি চলে গেলে আমাদের কি করে চলবে? হোসেন সাহেব বললেন, না না, বাংলাদেশ ছাড়ব কেন, সে কোয়েশ্চেনই ওঠে না। আমি কইতেছি ডুয়াল সিটিজেনশিপের কথা, যেমন ধরো আমেরিকা আর কানাডা। ইচ্ছা মতন যখন যে দেশে থাকতে চাই থাকলাম। 1 মাস আগে আমি আমেরিকা ঘুরে আসলাম তো। মামুন চুপ করে আছেন। তিনি অনুভব করলেন এই কমাসে আর যাই হোক হোসেন সাহেবের ইংরেজি জ্ঞানের বেশ উন্নতি হয়েছে। বিরিয়ানি খেয়ে একদল বিদায় নিয়ে চলে গেল। রাত এখন 12:30। কয়েকজন এখনও রয়ে গেছে। হোসেন সাহেব কথায় মশগুল হয়ে আছেন। মামুনের ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু তিনি মুখ ফুটে অন্যদের চলে যেতে বলবেন কি করে? হোসেন সাহেবরা তার ঘরে মেহমান, ভদ্রতা রক্ষা করতে হবে। মামুন হাই চাপছেন। হেনা থাকে না বলে মঞ্জু এখন জাস্টিস মাসুদের বাড়িতে শুতে যায়। সে বাড়ি বেশি দূর নয়, কিন্তু এরপরে আর সেখানে মঞ্জু যাবে কি করে? রাত দুপুর পার করে সে বাড়ির লোকদের ডেকে তুলবে? মঞ্জুর চোখে চোখ ফেলার চেষ্টা করছেন তিনি, কিন্তু মঞ্জু মুগ্ধভাবে চেয়ে হোসেন সাহেবের বাগাড়ম্বর শুনছে অন্যদিকে চেয়ে। মাঝখানে 2টি গান হলো বটে, কিন্তু পলাশ একটু গান থামাতেই হোসেন সাহেব আবার কথা শুরু করলেন। শুধু ইন্দিরা গান্ধীর গুণপনার বিবরণ আর ভারতের মহান জনগণের প্রতি কৃতজ্ঞতার উচ্ছ্বাস। আরও 2জন বিদায় নিল 10 মিনিট পরে। শওকত জিজ্ঞেস করল, হোসেন সাহেব, আলতাফের খবর কি? সে আপনার সাথে ইন্ডিয়ায় আসে নাই? হোসেন সাহেব বললেন, না হে, সে তো ওয়েস্ট জার্মানি চলে গিয়েছিল চিকিৎসার জন্য। যুদ্ধ করতে গিয়ে সে তো উন্ডেড হয়েছিল কি না, অতি সামান্য অবশ্য। বাম পায়ের বুড়া আঙুলে একটা চোখলা উঠছে। কিছুদিন আগে তাকে দিল্লিতে দেখলাম, এখন ভালোই আছে। তাকে দিল্লিতেই থাকতে বলেছি, সে আমার বিজনেস ইন্টারেস্ট দেখবে এখানে। এতক্ষণ বাদে মামুন জিজ্ঞেস করল, আলতাফের ছোট ভাই বাবুল চৌধুরীর কোনো সন্ধান রাখেন? হোসেন সাহেব একবার মঞ্জুর দিকে তাকালেন, তারপর বললেন, সে তো একজন কোলাবরেটর, তাই না? কমিউনিস্ট। যেন এর বেশি কিছু আর বলার প্রয়োজন নেই। তিনি আবার সিগারেট ধরাতে মন দিলেন। তারপর মুখ তুলে বললেন, চলো নাসিম, শওকত যাবে কোথায়? আমার গাড়ির ড্রাইভার আবার ঘুমায় পড়ল নাকি? শওকত জিজ্ঞেস করল, কবে ঢাকায় ফিরবেন আপনি? হোসেন সাহেব হেসে বললেন, দেরি আছে, কতকগুলা বিজনেস ডিল করে যাব। ইন্ডিয়ার সাথে এবার ভালো মতন বিজনেস শুরু হবে, তা তো বুঝতেই পারো। এরা কি আর সুধা সুধা যুদ্ধ করল?
আমি অলরেডি 12 কোটি টাকার টোব্যাকো মানে সিগারেট, তামাক, পানের ইম্পোর্ট অর্ডার পেয়েছি। তার বদলে আমি মাছ পাঠাবো। কলকাতার মানুষ আমাগো মাছের জন্য জিহ্বা বার করে আছে। শওকত হাসতে হাসতে বললেন, তামাকের বদলে মাছ? এই যে নিকোটিনের বদলে প্রোটিন, এ তো আমাদেরই ঠকা। হোসেন সাহেবের মুখ থেকে হাসি মুছে গেছে। তিনি বললেন, ঠকতে তো হবেই। এখন কত বছর ঠকতে হয় তাই দেখো। এই হিন্দু ইন্ডিয়া মাগনা যুদ্ধ করে নাই, সব সুদে আসলে তুলে নেবে। মুসলমানের হোমল্যান্ড ছিল পাকিস্তান, সেটা ভেঙে দিয়ে দিল্লিতে সবাই নাচানাচি করতেছে, বুঝলা? নিজে দেখে আসছি। আই হ্যাভ সিন ইন মাই ওন আইজ। বাংলাদেশ টাংলাদেশ ওরা কিছু বোঝে না, মুসলমানদের ডাউন দিয়াই অগ আনন্দ। হে, সেকুলার না হাতি, ইন্ডিয়া মানে হিন্দু। আর ওই যে ইন্দিরা গান্ধী, মুখেই শুধু মিঠা মিঠা বুলি। আসলে ইয়াহিয়া খানের বদলে ওই ইন্দিরা গান্ধী এখন ইস্ট পাকিস্তানের এক্সপ্লয়েট করবে। আগে ছিল পাকিস্তানি আর্মি, এখন রইল ইন্ডিয়ান আর্মি। এই আমি কইয়া দিলাম, লিখা রাখো। একবার যে ইন্ডিয়ান আর্মি ঢাকায় গিয়া গাইডা বসছে, আর সহজে আসবে না। মঞ্জু আর তাহমিনার চোখ বিস্ফারিত হয়ে গেছে। শওকত কয়েকবার উদ্দেশ্যমূলক কাশি দিয়ে হোসেন সাহেবকে বোঝাতে চেয়েছে। মামুন 2-3 বার বাধা দেবার চেষ্টা করেছেন, কিন্তু হোসেন সাহেব সেসব কিছুই লক্ষ্য না করে ছুটিয়ে দিয়েছেন কথার রেলগাড়ি। ঘরের মধ্যে লোকজন কমে গেছে বলে হোসেন সাহেব প্রাণ খুলে কথা বলতে শুরু করেছেন। পলাশের মুখে সরু দাড়ি দেখে তিনি তাকেও ধরে নিয়েছেন নিজেদের একজন হিসেবে। পলাশ গায়ক মানুষ, সে রাজনৈতিক আলোচনায় বিশেষ অংশ নেয় না। সে লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি এবার চলি। শওকত তার হাত ধরে টেনে বলল, আরেকটু বসো, একসঙ্গে যাব। তারপর সে গলা চড়িয়ে বলল, ইন্ডিয়ান আর্মি আর ফিরে আসবে না, তাই না? আপনি এই গুজবটাও শোনেননি যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসাররা বাংলাদেশের সব জেলায় গিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে, তারাই দেশটা চালাবে? হোসেন সাহেব বললেন, এটা গুজব কে কইল তোমায়? এইটাই ফ্যাক্ট। শওকত মামুনের দিকে ফিরে বললেন, আপনিও তাই মনে করেন মামুন ভাই? ইন্ডিয়ান আর্মি আর ফিরে আসবে না, ওরা বাংলাদেশকে একটা কলোনি করে রাখবে? মামুন মৃদু হেসে বললেন, সব ইন্ডিয়ান আর্মি নিশ্চয়ই ফিরবে না, কিছু থেকে যাবে। যে 12-14 হাজার ইন্ডিয়ান আর্মি এই যুদ্ধে প্রাণ দিয়েছে, বাংলাদেশের মাটিতে যাদের গৌড় হয়েছে, তারা আর ফিরবে কি করে বলো? হোসেন সাহেব সদর্পে উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা যতই ইন্ডিয়ার তোষামত করো, আমি তবু সাচাই কথা বলবো। এখন থেকে আমাদের হিন্দু ইন্ডিয়ার আন্ডারেই থাকতে হবে। এত ছোট বাংলাদেশ স্বাধীন থাকতে পারে না। শওকত বলল, কেন, নেপাল নেই, বার্মা নেই? হোসেন সাহেব বললেন, নেপাল হিন্দু রাজ্য আর বার্মিজরা বৌদ্ধ। তোমরা তো সব কিছু তলিয়ে দেখো না। ওই ইন্দিরা গান্ধীর চোখ দেখলেই বোঝা যায় প্যাটে প্যাটে শয়তানি বুদ্ধি। যুদ্ধ মানেও ব্যবসা। সে এমনি এমনি যুদ্ধ করে নাই, যা খরচ হয়েছে এখন সুদে আসলে তা উঠাইয়া নেবে। মঞ্জু কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠল, ভালো লাগছে না, আমার এসব কথা একেবারে ভালো লাগছে না, আপনারা চুপ করবেন? তাহমিনা বলল, প্লিজ স্টপ ইট। ইন্ডিয়ার সঙ্গে হয়তো পরে আমাদের সম্পর্ক অন্যরকম হতে পারে, কিন্তু এখনই আপনারা কুগাইছেন কেন? হোয়াই সো সুন? বিগ ব্রাদারকে কেউ বেশি দিন সহ্য করে না। আমেরিকানরা যখন ফ্রান্সকে লিবারেট করলো, তার কিছুদিন পরেই ফ্রান্স অ্যান্টি আমেরিকান হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ইস্টার্ন ইউরোপের দেশগুলো লিবারেট করে সেখানে বড় বড় শহরে নিজেদের সোলজারদের একটা করে মূর্তি বসিয়ে গেছে। তাই নিয়ে এখন হাসি ঠাট্টা হয়। তবু অ্যাটলিস্ট প্রথম দিকে সেসব দেশে অনেক ইউফোরিয়া ছিল। আমাদের মাত্র 4 দিন হয়েছে, এর মধ্যে এইসব শুরু করলেন আপনারা? ইন্ডিয়া আমাদের জন্য অনেক কিছু করেছে, তাকে অস্বীকার করতে পারবেন? তার বিনিময়ে আমাদেরকে কিছুই দেবার নেই। শওকত বক্র হেসে বলল, কিছু কেন, বেশ কিছুই আমরা অলরেডি দিয়েছি। এই যে 90-95 লাখ শরণার্থী এতদিন রয়ে গেল ইন্ডিয়ার মাটিতে, তাদের পেচ্ছাপ পায়খানাও রয়ে গেল এখানে, তাতে এখানকার জমি উর্বর হবে। সেটাই বা কম কি, বলো পলাশ? এবার পলাশ হেসে উঠল হা হা শব্দে। এরপর বিদায় নেবার পালা। রাত 1:30 বাজে। মঞ্জু আর জাস্টিস মাসুদের বাড়িতে যেতে চাইল না। তাহমিনাও মঞ্জুর সঙ্গে থেকে যেতে চায়। হোসেন সাহেব তার গাড়িতে শওকত, পলাশ, নাসিমকে নিয়ে চলে গেলেন। পাশাপাশি 2টি খাট, একটিতে মঞ্জু আর তহমিনা শোবে। একসময় মামুনের ঘুম এসে গিয়েছিল, এখন তার চোখ খড়খড়ে। আজ আর সারা রাত তার ঘুম আসবে কিনা সন্দেহ। ঘুম চটে গেছে। মনের মধ্যে একটা উথাল পাথাল চলছে। এক জীবনে দেশের 2বার স্বাধীনতা দেখলেন মামুন। প্রথমবারের তীব্র আনন্দের সঙ্গে
দ্বিতীয়বারের যে অনেক তফাৎ তা কিছুতেই অস্বীকার করতে পারছেন না। হোসেন সাহেবের কথাগুলির তিনি বিশেষ গুরুত্ব দেননি, তবু একটা বিষণ্ণতা যাচ্ছে না কিছুতেই। রাত্রির প্রসাধন সারতে মঞ্জু গেছে বাথরুমে। তাহমিনা লজ্জা লজ্জা মুখ করে জিজ্ঞেস করল, মামুন মামা, আপনার সামনে স্মোক করতে পারি একটা সিগারেট? মেয়ে ইউরোপে থাকে, ধূমপানের নেশা এমন কিছু অস্বাভাবিক নয়। অন্যদের সামনে সে এই কথা প্রকাশ করেনি। মামুন ষড়যন্ত্রের ভঙ্গিতে চোখ ঘুরিয়ে বললেন, আমাকেও একটা দাও মঞ্জু এসে পড়ার আগে। তাহমিনা শুধু মামুনকে সিগারেট দিল না, মেম সাহেবদের ভঙ্গিতে তার গণ্ডদেশে একটা চুম্বন করে বলল, ইউ আর আ ডিয়ার। তারপর সিগারেট ধরিয়ে সে বলল, মামুন মামা, ওই হোসেন সাহেব একজন ফিলদি রিচ পারসন, তাই না? এইসব লোকের পাকিস্তানি আমলেও যত সুযোগ সুবিধা ছিল, পরের জমানাতেও সেই একই রকম থাকবে, দেখবেন। ওনার কথা শুনে আমার একটা পিকুলিয়ার ফিলিং হচ্ছিল, জানেন। 1 ঘন্টা আগে ইন্দিরা গান্ধীর খুব প্রশংসা করছিলেন, যেই ঘরে অন্য লোক চলে গেল অমনি ইন্দিরা গান্ধীর নিন্দা শুরু করলেন। আমার মনে হলো এই রকম লোক আমি আগে অনেক দেখেছি, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি তো, সব দেশে এই রকম হোসেন সাহেবরা থাকে। আমার আরও মজা লাগছিল এই জন্য যে আমি ইন্ডিয়ান। মামুন একটু চমকে গিয়ে জিজ্ঞেস করলেন, তাই নাকি? তবে যে শুনলাম তুমি। তাহমিনা হাসল, মজার ব্যাপার, আমার বাবা ইন্ডিয়া ছেড়ে চলে গিয়ে পাকিস্তানের সিটিজেনশিপ নিয়েছিল, কিন্তু আমি আবার ফিরে এসেছি। মামুন আরও কিছু শোনার জন্য উৎসুকভাবে তাকিয়ে রইলেন। তাহমিনা বলল, আমার জন্ম বরিশালে। আমার আম্মা আব্বু কলেজ লাইফেই আমাকে ইউরোপে পাঠিয়ে দিয়েছিলেন। আই অ্যাম ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান ডক্টর, ইউসুফ আলী। আমার হাজব্যান্ডের সাথে আমি আমস্টারডামে থাকি। মনে প্রাণে আমি বাংলাদেশের সাপোর্টার, কিন্তু আই হোল্ড অ্যান ইন্ডিয়ান পাসপোর্ট। মামুন বললেন, এই জেনারেশনটা আমি বুঝি না, সত্যিই বুঝি না। বাথরুম থেকে বেরিয়ে এসে মঞ্জু বলল, এইবার তুমি যাও আপা। এত রাতে ঠান্ডার মধ্যে মঞ্জু চুল ভিজিয়েছে। একটা তোয়ালে দিয়ে সে চুল মুছছে, তার পরনে এখন একটা সাধারণ ডুরে শাড়ি। সে গুনগুন করে গান গাইছে। মামুন মঞ্জুর সঙ্গে একটাও কথা বললেন না, নিজের খাটে শুয়ে কম্বল দিয়ে মুখ ঢাকা দিলেন। তার ঘুম আসছে না। একটু পরেই তিনি অনুভব করলেন তার খাটের পাশে কেউ এসে বসেছে। নারীর যৌবনের সুগন্ধ এসে লাগছে তার নাকে। মামুন নিঃশ্বাস বন্ধ করতে চাইছেন। মঞ্জু বলল, মামুন মামা, আমরা ঢাকা ফেরার আগে একবার আজমির শরীফ যাব না? মামুন শরীরটাকে নিষ্পন্দ করে রাখলেন, কোনো সাড়া দিলেন না। মঞ্জু আবার জিজ্ঞেস করল, আমরা তাজমহল দেখব না? ও মামুন মামা, বলো না। এবারও উত্তর না পেয়ে মঞ্জু জোর করে মামুনের মুখের ওপর থেকে কম্বলটা সরিয়ে দিয়ে অভিমানের সুরে বলল, তুমি আমার ওপর রাগ করেছ? আমি কি দোষ করেছি? তুমি আমাকে আর ভালোবাসো না? হঠাৎ যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলেন মামুন। ভালোবাসা শব্দটি বহুদিন হারিয়ে গিয়েছিল। দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, এইসব কথা যখন তখন মুখে এসে যায়। খুব বেশি বিশ্বাসের জোর না থাকলেও চলে, কিন্তু একজন নারীর মুখ থেকে ভালোবাসা শব্দটির উচ্চারণের শিহরণই অন্যরকম। মামুন উঠে বসে অভিভূতর মতন তাকিয়ে রইলেন মঞ্জুর দিকে, কোনো কথাই বলতে পারলেন না। মামুনের বাহু ছুঁয়ে মঞ্জু বলল, তোমার শরীর খারাপ করছে না তো? মামুন এবার দুদিকে মাথা নাড়লেন। মঞ্জু মামুনের কাছে ঝুঁকে এসে বলল, আমরা কলকাতা ছেড়ে বেশি দূরে যাইনি কখনো। আমরা ইন্ডিয়ার আর কিছু দেখব না? দার্জিলিং? মামুন মামা, হেনার খুব ইচ্ছে শান্তিনিকেতনে লেখাপড়া করার। খুট করে বাথরুমের দরজায় শব্দ হতেই মঞ্জু সরে গেল। সে কি বেশি তাড়াতাড়ি সরে গেল? তাহমিনার কাছে তার কিসের লজ্জা? তাহমিনা বলল, হায় আল্লাহ, ইট ইজ 2 AM, আর কোনো কথা না, এবার ঘুম। কিন্তু আই অ্যাম নট স্লিপি অ্যাট অল। সারা রাত গল্প করলে কেমন হয়? আর 3-4 ঘন্টা পরেই তো ভোর হয়ে যাবে। মামুন দুর্বল গলায় বললেন, তোমরা চাও তো গল্প করো, আমি ঘুমোবো। তাহমিনা খিলখিল করে হেসে বলল, আমরা দুজন গল্প করলে আপনি ঘুমাতে পারবেন? মামুন মামা, আমি জানি ইউ আর আ পোয়েট, আপনার 2-1টা কবিতা শোনান না আমাদের। কি বলো মঞ্জু? মঞ্জু উত্তর দিল না। মামুন শুকনো গলায় বললেন, দ্য মিউজ হ্যাজ লেফট মি, এখন শুয়ে পড়াই ভালো। ঠিক 6:30টায় ঝি এসে দরজা খটখট করবে।
ওদের মতামতের অপেক্ষা না করে মামুন নিজেই আবার শুয়ে পড়লেন মুখে কম্বল চাপা দিয়ে। মঞ্জু আর তাহমিনা আরও কিছুক্ষণ গল্প করল ফিসফিস করে। মামুন ওদের কথা ঠিক শুনতে পাচ্ছেন না, কিন্তু তার মাথার মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছে একটাই বাক্য, মামুন মামা, তুমি আমায় আর ভালোবাসো না? তুমি আমায় আর ভালোবাসো না? তুমি আমায় আর ভালোবাসো না? কেন মঞ্জু বলল এ কথা? মামুন তো কোনো দিন মঞ্জুর সামনে ভালোবাসা শব্দটি ঠিক স্পষ্টভাবে উচ্চারণ করেননি। অবশ্য ভালোবাসা শব্দটি অনেকেই হালকাভাবে ব্যবহার করে। বাংলা ভাষায় ভালোবাসা যে কত রকম, মাকে ভালোবাসা, পোষা কুকুরকে ভালোবাসা, সন্দেশ রসগোল্লা ভালোবাসা, সবই তো ভালোবাসা। স্নেহের নামও তো ভালোবাসা। 25শে মার্চের পর থেকে মামুন মঞ্জু সম্পর্কে স্নেহ বা ভালোবাসা কোনোটাই বোধ করেননি। এই 9 মাসের দুশ্চিন্তায় দুঃস্বপ্নে সেসব কোমল অনুভূতির কোনো স্থানই ছিল না। বরং এর মধ্যে বেশি খরচ টরচ হয়ে গেলে তিনি মঞ্জুকে বকুনিও দিয়েছেন কয়েকবার। কোনো রকমে বেঁচে থাকাটাই যেখানে সমস্যা, সেখানে অন্য কোনো কথাই মনে আসে না। মঞ্জু তো এই কয়েক মাসে একবারও মামুনের বাহু ছুঁয়ে এমন অন্তরঙ্গ সুরে কিছু বলেনি। স্বাধীনতা এসেছে বলেই কি স্বাভাবিক চিত্তবৃত্তিগুলি ফিরে এসেছে? তাহমিনা আর মঞ্জুর কথাবার্তা থেমে গেল এক সময়। মামুনের তবু ঘুম আসছে না। এখন কত রাত তা কে জানে। মামুন ছটফট করতে লাগলেন। গত মাস দেড়েক এই ঘরে তার একা থাকা অভ্যেস হয়ে গিয়েছিল। এখন পাশের খাটে শুয়ে আছে 2 যুবতী। শরীর ভেঙে গেছে। মামুন এখন প্রৌঢ়ত্বের এলাকা পার হয়ে বার্ধক্যের দিকে ঝুঁকেছেন। বাইরে থেকে দেখে সবাই তাই বুঝবে, কিন্তু মনটা যে এখনও তাজা রয়ে গেছে তা তো কেউ দেখে না। মন এখনও চঞ্চল হয়। ভালোবাসার জন্য একটা কাঙালপনা আজও রয়ে গেছে। মঞ্জু সম্পর্কে একটা সুপ্ত টান তিনি কিছুতেই অস্বীকার করতে পারেন না। অন্য যুবকেরা মঞ্জুর সঙ্গে বেশি অন্তরঙ্গতা করলে তার বুক ঈর্ষায় জ্বলে যায়। মঞ্জুকে বাবুল চৌধুরীর হাতে পুনরায় সঁপে দেওয়া তার এক পবিত্র দায়িত্ব। সেই জন্যই মঞ্জুকে তিনি আগলে আগলে রাখেন। শুধু কি সেই জন্য? বাবুল যদি আর বেঁচে না থাকে, এত সব স্বাস্থ্যবান সুবেশ যুবকের সঙ্গে মঞ্জুর এখন মেলামেশা। ওই পলাশ ছেলেটা তো মঞ্জুর পাশ থেকে নড়তেই চায় না। তবু মঞ্জু আজ হঠাৎ কি ব্যাকুল গলায় তাকে বলল, মামুন মামা, তুমি আমায় আর ভালোবাসো না? মঞ্জু কি তাহলে শুধু মামুনের ভালোবাসারই প্রত্যাশী, নাকি এটা নিছক কথার কথা? খুট করে বেড সুইচ টিপে আলো জ্বেলে মামুন খাট থেকে নামলেন। 2 নারী এখন ঘুমন্ত। মঞ্জু চিত হয়ে আছে। তাহমিনা দেয়ালের দিকে পাশ ফেরা। দিন দিন আরও যেন সুন্দর হচ্ছে মঞ্জু। কলকাতায় এত নারী দেখলেন মামুন, কিন্তু মঞ্জুর যে সুন্দর যেন একজনও না। মঞ্জু যেন মামুনের প্রথম যৌবনের মানুষই সেই বুলা, অর্থাৎ গায়ত্রীরই প্রতিমূর্তি। কি আশ্চর্য মিল! এই যে মামুন এখন মঞ্জুর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন, এখন তিনি আর মঞ্জুর মামুন মামা নন। তিনি কবি মোজাম্মেল হক। অনেক দিন কবিতা লেখেননি। তাতে কি হয়েছে? কবির কখনো মৃত্যু হয় না। মৃদু নিঃশ্বাসে মঞ্জুর বুক উঠছে নামছে। কপালে এসে পড়েছে কুঞ্চিত চুল। মঞ্জুর ঠোঁটে একটু একটু হাসি লেগে আছে। চোখ দুটি যেন ঘুমন্ত 2টি পাখি। মামুন আরও এগিয়ে এসে মঞ্জুকে স্পর্শ করতে গেলেন। বুকের মধ্যে অসম্ভব তোলপাড় হচ্ছে, যেন এক্ষুনি জাগিয়ে তুলে জানানো দরকার, ওরে আমি শুধু তোকেই ভালোবাসি, তোকে ছেড়ে আমি এক দণ্ড থাকতে পারি না। হাতখানা তুলেও মামুন থেমে রইলেন, যেন একটা পাথরের মূর্তি। তাহমিনা পাশে শুয়ে আছে। এ সময় মঞ্জুকে ছুঁয়ে জাগানো যায় না। বুকের মধ্যে শুধু তোলপাড় নয়, একটা সূচ বেঁধার মতন ব্যথাও হচ্ছে। আবার কি হৃদযন্ত্রণা শুরু হলো? সেকেন্ড অ্যাটাক? ডাক্তার সিগারেট খেতে প্রবলভাবে নিষেধ করেছিলেন। আবার অ্যাটাক হলে আর বাঁচার আশা নেই। ঢাকায় আর পৌঁছানো হবে না। যদি আজ রাতেই মৃত্যু আসে, তার আগে একবার মঞ্জুকে বুকে নেবেন না? টলতে টলতে সরে এসে মামুন একটা সরবিট্রেট মুখে দিলেন। তারপর জানলার ধারে দাঁড়িয়ে বুকটা ডলতে লাগলেন জোরে জোরে। তার চোখ জলে ভিজে আসছে। না না, তিনি এখন মরতে চান না কিছুতেই। জানলার বাইরে দেখা যাচ্ছে আবছা অন্ধকারের শীতকালের ঠান্ডা আকাশ। ভোরের আর কত দেরি? কাছেই একটা মসজিদ আছে।
সেখান থেকে মাইকে প্রত্যেক দিন ফজরের আজানের সুর ভেসে আসে। সেই শব্দে এক একদিন অতি ভোরে ঘুম ভেঙে যায় বলে মামুন বিরক্তই হন। আজ তিনি ব্যাকুলভাবে সেই আজানের মধুর সুরের প্রতীক্ষা করতে লাগলেন। আশ্চর্য ব্যাপার, বুকে এইরকম ব্যথা, তবু মামুনের দুটি ইচ্ছে ক্রমশ তীব্র হতে লাগল। আরেকটা সিগারেট খাওয়া আর মঞ্জুকে একবার গাঢ় আলিঙ্গনে বুকের মধ্যে পাওয়া। এ কি অদ্ভুত পাগলামি! মামুন নিজেই বুঝতে পারছেন এরকম করা যায় না, তবু কেন ইচ্ছে হয়। না না, বাঁচতে হবে, ঢাকায় ফিরে যেতে হবে, বাবুল চৌধুরীর হাতে তুলে দিতে হবে মঞ্জুকে, ফিরোজার কাছে ফিরিয়ে দিতে হবে হেনাকে। মামুনের এখনও কত দায়িত্ব। স্বাধীন বাংলাদেশের রূপটি তিনি দেখে যাবেন না? দু চোখ দিয়ে দরদর করে অশ্রু নেমে আসছে। মামুন হাত জোর করে ফিসফিস করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে মহান পিতা, আমাকে শক্তি দাও, ভোগ বাসনা ভুলিয়ে আমাকে শান্তি দাও। সদ্যজাত বাংলাদেশকে তুমি রক্ষা করো, দিন দুঃখে নিপীড়িত মানুষগুলিকে তুমি নতুনভাবে জীবন গড়ার ভরসা দাও। হে করুণাময়, আমার চিত্তের অস্থিরতা ঘুচিয়ে দাও, অনুচিত বাসনা থেকে, লোভ থেকে আমায় মুক্তি দাও। আল্লাহ মদুল্লিল্লাহে নাহমাদুহু অনাস্তাইনুহু, আমাকে আবার কবিত্ব শক্তি ফিরিয়ে দাও। পরবর্তী পর্বে আমরা জানব শর্মিলা জানতে পেরেছে অলি আর অতীনের সম্পর্কের কথা।